আসিফ নজরুল সাহেব তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন নিন্দা। কয়েকদিন আগে মুক্তিযোদ্ধা সংসদের সংজ্ঞায়ন বিষয়ক ভুল সংবাদের জেরে এই ঝড়ের অন্যতম শিকার হয় আমার পরিবারের সদস্যরা। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। ডক্টর আসিফ নজরুল যখন তার স্ট্যাটাস দিয়েছেন, তারপরে যা যা হলো এই পরিপ্রেক্ষিতে যেই আপনার গ্রিপে আসছে তখন প্রশংসা করা শুরু করছেন, যেই ভাগ পাচ্ছেন আর প্রশংসা করা শুরু করছেন, তাই না? আসিফ মাহমুদ আপনার সঙ্গে ফ্রান্সে গিয়ে দেখা করে আসছে, এর আগ পর্যন্ত প্রত্যেক দিন ইলিয়াস সরকারের সমালোচনা করছেন। তাহলে কি এমন মধু দিয়ে আসলো আসিফ মাহমুদ আপনাকে ফ্রান্সে গিয়ে যে আপনি তারপর থেকে আর সমালোচনা করছেন না? বলেন তো। সব শেষে বলবো, এই যে বলছেন না যে তারেকের সাথে 2,500 পোলাপান ছাড়া কেউ নাই, এই বাংলাদেশে রাজনৈতিক ময়দানে আমরা রাজনীতিটা তৈরি করার কাজ করি, আর সেই রাজনীতিগুলো নিয়ে আপনারা ভিডিও ব্লগিং করেন। এই যে আমি 2 জন নিয়ে মাইকিং করলাম, সীমান্তে নাগরিক হত্যা, শুনুন বাংলাদেশের নাগরিক শুনুন, আমাদের সীমান্তে 2 জন নাগরিক হত্যা করা হয়েছে। এই ভিডিও কাইটা সাইটে বিভিন্নভাবে ভিডিও আপনারা বানাইছেন। রাজনীতি আমরা তৈরি করি। শেখ হাসিনা আউলিয়া, দেশ করেছে দেউলিয়া, এই স্লোগানটা আমার তৈরি করা স্লোগান। এরকম অসংখ্য বয়ান তৈরি করা আমাদের। একটা নিজের মতো একটা বয়ান দিতে পারেন না। হ্যাঁ, এই যে কি লেখছে 2,500, এই 2,500 এই বক্তব্য তো সজীবদের জয় থেকে নকল করা না। নিজে এত মেধাবী আপনারা, তা নিজে কিছু করেন, এত মেধাবী করেন এগুলো। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে 1-11 স্টাইলে বাংলাদেশের ক্ষমতায় বসানোর চেষ্টা করছে নয়াদিল্লি, এমনটাই বিশ্বস্ত সূত্রের খবর। চিকেন নেক সহ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আর্মি নজরদারি বৃদ্ধির পেছনেও এই ফ্যাক্টর কাজ করছে বলে ওয়াকিবহাল মহলের মত। সারা দেশ তাকায় আছে তারেক রহমানের প্রফেসর ইউনূসের বৈঠকের দিকে, আমিও তাকায় আছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদে আপনাকে স্বাগতম। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন, জানতে পারবেন অজানা অনেক তথ্য। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে 1-11 স্টাইলে বাংলাদেশের ক্ষমতায় বসানোর চেষ্টা করছে নয়াদিল্লি, এমনটাই বিশ্বস্ত সূত্রের খবর। চিকেন নেক সহ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আর্মি নজরদারি বৃদ্ধির পেছনেও এই ফ্যাক্টর কাজ করছে বলে ওয়াকিবহাল মহলের মত। জয় এখন আমেরিকার নাগরিক, তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়ে গেছে, তবে তিনি আবেদন করে দিল্লিতে এসেছেন। লুটিয়েন দিল্লি, যেখানে তার মা শেখ হাসিনাকে আন্ডারগ্রাউন্ড করে রেখেছেন অজিত দোভাল, সেখানে মায়ের সঙ্গে ঈদ করেছেন জয়। সেজন্য কলকাতা থেকে বেশ কয়েকজন হেভিওয়েট আওয়ামী লীগ নেতা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন। তবে অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের পর কলকাতায় আসতে পারেন জয়। এখানে আশ্রিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করার কথা আছে তার। ডক্টর ইউনূসের টালমাটাল পরিস্থিতিতে দারুণ এক গেম প্ল্যান তৈরি করেছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কেন কলকাতায় আসবেন না? এক্ষেত্রে জানা গেছে তিনি এখন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। দিল্লির এ সূত্রের খবর বলছে তার বাকশক্তিজনিত সমস্যা হচ্ছে, তাই আপাতত দিল্লির গোপন ডেরায় বসেই ছেলেকে সামনে এগিয়ে দিচ্ছেন হাসিনা। নিউটাউনে এসে হোটেল ওয়েস্টিনে উঠবেন জয়, এমন কানাঘোষা শোনা গিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে। তবে তিনি মায়ের কাছেই রয়েছেন বলেই জানা গেছে। তার গোপন মিটিংগুলো হবে একাধিক জায়গায়। সেক্ষেত্রে বিলাসবহুল নভোটেল, প্রাইড প্লাজা হোটেল ও হায়াত রিজেন্সির মতো 5 তারকা হোটেলকেই তারা বেছে নেবেন বলে জানা গেছে। এগুলোর হাই সিকিউরিটি থাকে। আর আওয়ামী লীগের নেতারা জয়ের জন্য কলকাতায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাইবেন। ইউনূস সরকার যদি বিএনপির সঙ্গে বিরোধী জড়িয়ে টালমাটাল পরিস্থিতিতে চলতে থাকে, তবে আগামী 1 মাস জয় কলকাতায় ঘাঁটি গাড়তে পারেন। এখান থেকেই কিছু বিশ্বস্ত নেতাকর্মীকে বাংলাদেশে ঢোকানোর ছকও রয়েছে তার। ভাড়া করা হচ্ছে স্থানীয় গুন্ডা বাউন্সারকেও। ইতিমধ্যেই বিএনপি ও এনসিপির কর্মী বেশে বহু আওয়ামী লীগার ঢাকায় রয়েছেন। তারা স্যাবোটাজ করবেন এ সরকারকে বেকায়দায় ফেলতে, এমন ধারণা করা হচ্ছে। এখন যদি বাংলাদেশের বিএনপি, এনসিপি, জামায়াত ইসলামী, আর্মি চিফ ওয়াকারুজ্জামান একজোট হয়ে ইউনূস সরকারকে সমর্থন না দেয়, তবে শিগগিরই বড় কিছু করার নীলনকশা প্রস্তুত রেখেছে কলকাতা নিউটাউনের আওয়ামী লীগ। এর নেতৃত্বে রয়েছেন হাসিনা ও জয়।
জানা গেছে বিপুল অর্থবিত্ত নিয়ে কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভালো অবস্থায় রয়েছেন। তারা স্থানীয় প্রশাসনের সুবিধা পাচ্ছেন, ব্যবসায়ও উপার্জন করছেন ইনভেস্টের মাধ্যমে। স্থানীয় পত্রিকায় তাদের সাক্ষাৎকার ছাপা হচ্ছে। সম্প্রতি পালিয়ে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দীর্ঘ সাক্ষাৎকার ছেপেছে আনন্দবাজার পত্রিকা। ফলে আওয়ামী নেতাদের সাহস বেশ বেড়েছে। ওবায়দুল কাদের তো বলছেনই, এখনো তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার দল আওয়ামী লীগকে তিনি কলকাতায় থেকেই পরিচালনা করবেন। তারেক রহমান অত্যন্ত ভদ্র এবং নম্রভাবে আস্তে আস্তে কথা বলেন, কখনো উত্তেজিত হন না। এবং উনি যদি একটা বিষয়ের বিরোধিতা করেন, তাও উনি এভাবে বলেন যে আচ্ছা এইটা এইভাবে চিন্তা করে দেখেন তো এটা কেমন হয়, এভাবে বলেন। আমার সাথে যতগুলো ইন্টারাকশন হয়েছে আমি এটা দেখছি আর কি, এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, কারো কাছ থেকে শোনা না। মুখে একটা মৃদু হাসি নিয়ে কথা বলেন। প্রফেসর ইউনূস হাসি মুখে খুব কঠিন যুক্তি সহজভাবে বলতে পারেন, দেখেছেন না আপনারা? উনি ডিটারমাইন্ড হয়ে কথা বলেন। উনাকে আপনারা তো দেখেছেন গত 10 মাস, উনি যুক্তি তুলে ধরলে সেটা খণ্ডানো প্রায় অসম্ভব। উনি নানা চিন্তা করে একটা চমৎকার খণ্ডানো অসম্ভব এরকম একটা যুক্তি তুলে ধরেন। এই মিটিং অত্যন্ত আন্তরিক পরিবেশে হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারেক রহমান তো কিছু চাইবেন সেজন্য, তাই না? কি চাইবেন? আমার মনে হয় উনি ইলেকশন ফেব্রুয়ারিতে আগে আনার অনুরোধ করবেন। এখন দেখেন, খালেদা জিয়াও কিন্তু মনে করেন ফেব্রুয়ারিতে ইলেকশন হইলে ভালো হবে। এইবার বলেন তো, বিএনপির জন্য ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা সবচেয়ে ভালো হইতো, এটা কে কইছে? কে কইছে প্রথমে? আমি, এই শর্মা বলছে, 2 টাকার ইউটিউবার। আমি ব্যাখ্যা করেছি কেন ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা বিএনপির জন্য সবচেয়ে ভালো হবে। কর্মীদের কি বলে উদ্বুদ্ধ করা যাবে? কেন ডিসেম্বরে সব ইলেকশনে বিএনপি গোহারা হারিছে? কেন ডিসেম্বরের নির্বাচনের মাঠ আওয়ামী লীগের? এই ডিসেম্বরে বুদ্ধিটা ওরা কে দিছিল বিএনপি? বলেন তো। এটিতে দেখা দেন না ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ আর লজিক কেমনে দিছিলাম আর কবে দিছিলাম, এনা দেখান না। আমি নির্বাচন চাইতাম ফেব্রুয়ারিতে। কেন ফেব্রুয়ারিতে? কারণ দ্বিতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনে প্রথম বিএনপি সংসদে জিতে সরকারি দল হয়, সেই নির্বাচন ছিল 18 ফেব্রুয়ারি 1979 সাল। ওই সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ। এত ব্রাইট আর তুখর সংসদ বাংলাদেশে আর পায় নাই। ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র গঠন। খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় বিএনপি। আর তখন জিয়াউর রহমান নেতা, প্রেসিডেন্ট, যাকে বলে সোনায় সোহাগা। বিএনপির যাত্রা শুরু, রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের অধীনে। নতুন রাষ্ট্র গঠন, বাকশালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, খালেদা জিয়া প্রথম জিতে সরকার গঠন করে, সেটা ছিল 27 ফেব্রুয়ারি 1991। ওই নির্বাচনে খালেদা জিয়া রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন। বিএনপির 2টা ল্যান্ডমার্ক নির্বাচন, 2টাই ফেব্রুয়ারিতে। তো ম্যাডাম তো আমার বিবেচনায় যেটা উত্তম পছন্দ ছিল সেটাই কইলেন, তাই না? আর আপনারা কি করলেন? একদিন ধইরা স্লোগান বার করলেন, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ডিসেম্বর। এই যে দেখেন তো, ডিসেম্বরে নির্বাচন হইতেছে, হইল। এখন যে ফেব্রুয়ারি চাইতেছেন, এখন যদি বলে কেউ যে কেন ডিসেম্বরে চাইছিলেন, উত্তর আছে কোন? হ্যাঁ, এখন ফেব্রুয়ারির পক্ষে যুক্তি দিবেন, তো ডিসেম্বরে কেন চাইছিলেন? দেখেছেন পলিটিক্সে কেমন চাপা মায়ের কোন দিক দিয়ে খায়া যান? উত্তর দিতে পারবেন না। এত বড় দল, এতগুলো বড় বড় মাথা, দলের স্ট্র্যাটেজিস্টরা নাকি এক একজন কম করে হলে 3টা করে পিএইচডি করা আছে। তো এই সিম্পল স্ট্র্যাটেজি করে ফেললেন না? হ্যাঁ, এত বুদ্ধিজীবী আপনাকে রে। ম্যাডাম অসুস্থ শরীরে যে সজীব চিন্তা করতে পারেন, এটা আপনারা কেন পারেন না? এটাই হইতেছে আপনার বিএনপির প্রেজেন্ট নেতৃত্বের ব্যর্থতা। মাইনা নেন। আমি আপনাদের লজ্জা দিতে চাই না, শুধু মনে করায় দিতে চাই যে এই মিস্টেকটা আপনারা করতেন না যদি এটা টকিং টার্ম রাখতেন আমগের সাথে। আমাদের তো শত্রু হিসেবে চিহ্নিত করলেন, কামান দাগানো শুরু করলেন। প্রথমে দলের ছাত্রীগুলা, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এটা, আর নাম কইলাম না। তারপরে মির্জা ফখরুল উনি জয়েন দিলেন, এত বড় নেতা। মির্জা আব্বাস জয়েন দিলেন, এত বড় নেতা। তারপরে তো সবাই জ্যাপে পড়লো। যাই হোক, আমার কোনো অসুবিধা নাই। আমারে পুরো একটা দল যদি শত্রু বানাইতে তো ভালোই, তাই না? বিনা শ্রমে মার্কেটিং হয়ে যাবে। যে কোনো মার্কেটিং ভালো মার্কেটিং আমার জন্য। খারাপ মার্কেটিং করেন, ভালো মার্কেটিং করেন, সেটাই আমার জন্য ভালো। করেন, দেখি কত পারেন। আমারে জিগাইলে আমি আপনারা গত বছর 5ই আগস্টে কয়ে দিতাম কেন আপনারা 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতে পারেন। যুক্তি দিয়া বুঝাই দিতাম। ন্যারেটিভ কি নিয়ে যাইবেন কর্মীদের কাছে সেটাও কয়া দিতাম। এখনো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমার দেওয়া ন্যারেটিভই কইবেন, আমি জানি, আমি শিওর। এইটা স্যার দেখা দেন আমি কি কইতে হবে কইছিলাম কর্মীদেরকে। রাজনীতিতে তো আপনাদেরকে হিস্টোরিক্যাল ন্যারেটিভের শুরুতে পৌঁছায় দিতে হয় কর্মীদেরকে, আপনাকে কানেক্ট করে দিতে হয়।
আপনি কানেক্ট করে দিতে পারতেন জিয়ার, খালেদা জিয়ার হেরিটেজের সাথে। কইতেন বাংলাদেশের 2 বার রাষ্ট্রকে নতুন ভাবে তৈরি করছে বিএনপির সংসদ। আমরা ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণে ফিরে যাব যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাকশাল উত্তর বাংলাদেশ তৈরির সময় বিএনপি গঠিত হয়েছে। তারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রথমবারের মতো জিয়াউর রহমানের নেতৃত্বে। যে ঐতিহ্যের সৃষ্টি শহীদ জিয়ার হাতে, পরিপুষ্ট খালেদা জিয়ার হাতে, আর তার পূর্ণ বিকাশ হবে আজকে আপনার হাতে। আপনারা সেই যোগ্য উত্তরাধিকার, যারা জিয়ার জ্বালায় যাওয়া মশাল হাতে জাতিকে আবার নতুন করে পথ দেখাবেন, আবার ফিরে আনবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে। আপনার কর্মীর রক্তে আগুন ধরে যাবে, ঝাঁপায় পড়বে আপনার কর্মীরা। এই কাজটাই আমরা করেছি, আমি তো করেছি, আপনারা তো বক্তৃতাও দিবার পারেন না। কর্মীরা যে দেখবে আপনারা পারলেন না ডিসেম্বরে নির্বাচন নিতে, এদিকে দলের সামর্থ্যের উপরে বিশ্বাস চলে যাবে না, যাবে। হাতে হাতে ফল পাইলেন তো। 2 পয়সার ইউটিউবারদের যদি শত্রু না বানাইতেন, এই চিন্তার শক্তিকেও ইউজ করতে পারতেন। আমার তো কোনো ধান্দা নাই, তাই না, যে এমপি মন্ত্রী হব। আমার জন্য সবচেয়ে সহজ ছিল বিএনপির ধামা ধরা, তাই না, বগুড়ার বাড়ি, সবার সাথে ভালো সম্পর্ক, তারেক রহমানের সাথেও ভালো সম্পর্ক, আর বিএনপি তো ক্ষমতা যাচ্ছেই, তাই না। তো এটা মালিশ করলাম নি, প্রত্যেকদিন একটু মালিশ করলাম নি, কতজন মালিশ করে ইচ্ছে দেখিচ্ছি তো। আমার কাজ ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতির নির্মাণ। ওই রাজনীতি নির্মাণের বেনিফিট আপনারা নিতে পারতেন আর কি। এই বান্দা কারো দাসত্ব করবে না, কোন দলের দাসত্ব করবে না, এইটা বুঝে নিয়েন। আগামীর বাংলাদেশের রাজনীতি বহুলাংশে নির্ভর করবে যা যা কইতেছি এই ইউটিউবে, আর যা যা লিখে যাব। যদি বাইসা থাকার তৌফিক দেন খোদা তাআলা, তাহলে মিলাই নিয়েন। যাই হোক, এবার আসেন দেখি প্রফেসর ইউনূস কি ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নেবেন? আমার বিবেচনায় সম্ভাবনা অতি ক্ষীণ। আমি অনুমান করতে পারি উনি কেন এই টাইমটা নিছেন, কিন্তু আমার জানা নাই উনার ফ্লেক্সিবিলিটি আছে কিনা এই টাইমিং এর পিছনে, সেটা উনি নিজে জানেন। তাই এটা বলা মুশকিল। উনি এই টাইমটা অনেক চিন্তা করেই বলছেন। আমি বলি কেন উনি চিন্তা করে এটা বলছেন। উনি চান হাসিনা আর আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করতে, সম্পূর্ণ মানে একেবারে শেষ পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চান, যেন বিচারের আর কোনো কিছু বাকি না থাকে, ফিনিশ, আপিল নিষ্পত্তি পর্যন্ত যেন হইয়া যায়। কেন এটা দরকার? কারণ বিএনপি ক্ষমতায় এসে এটা করতেই পারবে না, বিচার ইম্পসিবল লিখে রাখতে পারেন। বিএনপির লোকেরা চিক্কুন মেরে উঠবে, কেন বিএনপি করবে না, কেন বিএনপির আন্তরিকতা থাকবে না। সে আমি এটা কই নাই, যতই আন্তরিকতা থাকুক বিএনপি আন্তরিকতা থাকবে বিচার করার জন্য, কিন্তু যতই থাকুক এটা পারবে না, সে আন্তর্জাতিক চাপে করতে পারবে না। আর লিখতে কইতেছে এটা রাজনৈতিক প্রতিহিংসা। বিএনপিকে বলা হবে যে সে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেছে, কারণ বিএনপিও একটা রাজনৈতিক দল, আর একটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে সে নিশ্চিহ্ন করে দিতে চায়। বিএনপি বলতে পারবে যদি প্রফেসর ইউনূস বিচার করে যেতে পারে যে প্রফেসর ইউনূসের সরকার একটা নিরপেক্ষ দল, নিরপেক্ষ সরকার, এই কাজটা করে দিয়ে গেছে, ইতিহাসের একটা মীমাংসিত সত্য হিসাবে বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। বিএনপি বলবে এটা তো আমরা করি না, প্রফেসর ইউনূস করে গেছে। এইবার বুঝিছেন তো, প্রফেসর ইউনূসের সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললে কার পারপাস সার্ভ করা হয়। কেন সিপিবি প্রফেসর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে, বুঝিছেন? দেখেন, মানুষের মধ্যে এখন আওয়াজ উঠেছে, মানুষের মধ্যে এখন ধারণা সৃষ্টি হয়েছে যে আদৌ আমাদের এই বাংলাদেশের মানে পৃথিবীর স্বনামধন্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা, তার আওতায় নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। এক সময় আমেরিকান ভিসার জন্য লাইন দেওয়া লাগতো এমবেসির সামনে, জানেন না, লাগতো যখন আমরা জোয়ানা ছিলাম, সারা রাত ওই লাইনে গিয়ে দাঁড়ায় থাকতে হইতো। তো সবাই তার দাঁড়ায় থাকতে পারবি না, তো তাই ইটে রেখে যেত, নাম লিখে ইটের মধ্যে। সকালে এসে ওই ইটের জায়গায় দাঁড়াইতো যার নাম লেখা আছে, ওইটা আবার বিক্রি হইতো। অনেকে যায় লাইন ধইরা সারা রাত ধরে লাইন ধইরা টাকা কামাইতো। সিপিবি ওই ইটা রাখিছে, নিরপেক্ষতার ইটা রেখে গেল আর কি, নিরপেক্ষতার প্রশ্ন তুইলা আওয়ামী লীগের জন্য ইটা রেখে গেল, বুঝছাও। এই সিপিবি গুলা রাস্তায় বাইরে হইলে না দাবরানি দিবেন, রাস্তায় খাড়াইতে দিবেন না, পারমিশন দিয়ে দিলাম। আর যদি এরা না থামে না, তারপরে এই 2-1টারে ধৈর্য ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেওয়া লাগবে। এগুলো হইতেছে ইন্ডিয়ার খাস মাল বাংলাদেশে। যাই হোক, যদি প্রফেসর ইউনূস ফেব্রুয়ারির মধ্যে বিচার সম্পন্ন করতে পারেন, তাইলে উনি রাজি হইতে পারেন এই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। নয়তো কিছু বইলা উনারে লাভ নাই, রাজি করানো সম্ভব না। উনি যে সিদ্ধান্ত নিছেন সেটাই হবে। আমি মনে করি প্রফেসর ইউনূসের তারেক রহমানকে বলা দরকার, আর্মি চিফ ওয়াকার কেন মোসরামুসরি করিচ্ছে, নির্বাচন কেন আগে দেওয়ার জন্য মোসরামুসরি করিচ্ছে। এটা নির্বাচনের জন্য ভালোবাসা না, এটা গণতন্ত্রের জন্য ভালোবাসা না, এটা নিহাত আর্মির বদমাইশ জেনারেল আর হাসিনার বিচার বানচাল করার জন্য। এবার বুঝিছেন, সে আর্মির খুনি জেনারেল আর আপা হাসিনারে বাঁচাইতে চায়। সেই ওয়াকারের ডিফেন্সে তারেক রহমান দাঁড়ায় যায়।
বলেন উনি সেনাবাহিনীকে না এই বিতর্কিত করেছি আমরা, তো উনি ওয়াকারের ডিফেন্সে দাঁড়ায় মূলত হাসিনার খুনি জেনারেলদের রক্ষায় যায় না হোক না যায় না হোক মদত দিয়ে ফেলেন। বিএনপির প্রফেসর ইউনূসকে ডিস্টার্ব দেওয়ার পথ থেকে সরে আসার কোনো বিকল্প নাই। আর যদি সরে আসতে না চায়, যদি সংঘাতে যায় প্রফেসর ইউনূসের সাথে, তাহলে তো ধরে নিতে হবে বিএনপির বর্তমান নেতৃত্ব খালেদা জিয়াকে পাত্তা দেয় না। আর সেটা যদি হয় তাহলে বিএনপির কর্মীরা নিজেরা নিজেদের প্রশ্ন করেন, আপনাদের নেতারা কেন আপনাদের ভুল পথে চালিত করতেছে। প্রফেসর ইউনূসের সরকারের অধীনে ওনার পছন্দ মতো সময়ে নির্বাচনে আসাটা যদি বিএনপির পছন্দ না হয়, তাইলে আমি লিখে দিতে পারি বিএনপির ক্ষমতায় আসা এ জিন্দেগিতে আর সম্ভব হবে না। অন্য কোন শক্তি ক্ষমতা নিয়ে ফেলবে। কি ওয়াকার নিবে? আপনারা তো জানেন আল্লাহর দুনিয়ায় অনেক রহস্যময় ঘটনা ঘটে, যার হদিস আমরা পাই না। যেমনে হাসিনা জয় বাংলা হয়ে গেল, আমরা টেরি পাই নাই যে আর 1 মাসের মধ্যে হাসিনা জয় বাংলা হয়ে যাবে। বাংলাদেশের উপরে খোদা তাআলার বিশেষ রহমত আছে, এই জন্য হাসিনাকে তাড়াইতে পারছি। আমরা এই যাত্রায় দেশকেও বাঁচাইতে পারবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আসিফ নজরুল সাহেব তার ফেসবুক স্ট্যাটাসে 12 ঘন্টা আগে তিনি লিখেছেন নিন্দা। কয়েকদিন আগে মুক্তিযোদ্ধা সংসদের সংজ্ঞায়ন বিষয়ক ভুল সংবাদের জেরে সমালোচনার ঝড় বয়ে যায়। এই ঝড়ের অন্যতম শিকার হয় আমার পরিবারের সদস্যরা। দু একজন তাদের ধিক্কার দিতে থাকে, কিভাবে এই আইন করলাম আমি। তারা বলে এটা তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছে, কিন্তু সমালোচকরা নাছোড়বান্দা। না আইনটিতে তো লেখা আছে আইন মন্ত্রণালয়ের নাম। আমি জানি এরকম বহু শিক্ষিত মানুষ আছে সমাজে, তাদের কাছে সবিনয় বলি, অন্য যে কোনো মন্ত্রণালয়ে বা অন্য কোনো মন্ত্রণালয় যে অধ্যাদেশই করুক না কেন, তা জারি করতে হয় আইন মন্ত্রণালয়কে। আমাদের রুলস অফ বিজনেস অনুসারে এটাই বিধান। পৃথিবীর প্রায় সকল দেশে এটাই হয়। বাংলাদেশে এনবিআর নিয়ে যে আইনটা অধ্যাদেশ হয়েছে তা করেছে অর্থ মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদে অনুমোদিত হওয়ার পর এটা জারি করতে হয়েছে আইন মন্ত্রণালয়। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে যতগুলো অধ্যাদেশ হয়েছে, এনবিআর এর অধ্যাদেশ বা সরকারি চাকরি বিধিমালা, অথবা যে মুক্তিযুদ্ধ যে সংজ্ঞা বিষয়ক যে অধ্যাদেশ, এগুলো স্ব মন্ত্রণালয় করেছে। চাকরি বিধিমালা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধাটা করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের নামে শুধু একটি জারি হয়েছে। তবে তিনি বলছেন যে বিধানটা এখানে আছে সেটি হচ্ছে যে তিনি বলছেন যে ভবিষ্যতে যেসব অধ্যাদেশ হবে সেগুলো আইন মন্ত্রণালয়ের নামে জারি করতে হবে। এই জন্য গেজেটের প্রথম পাতায় আইন মন্ত্রণালয়ের নামই থাকবে। কিন্তু তার মানে এই নয় যে আইন মন্ত্রণালয় আইনগুলো করেছে বা এটি আইনগুলোর প্রশাসনিক মন্ত্রণালয়। এবং তিনি এখানে বলছেন যে সাবেক রাষ্ট্রপতি দেশের বাইরে যাওয়ায় তাকে অনেকে দোষারোপ করেছেন, সে বিষয়গুলো তার মানে বোধগম্য হচ্ছে না তাকে। এবং তিনি বলছেন যে আইন তো কিছুটা খটোমটো বিষয়, কিন্তু সাদামাটা সহজবোধ্য যে কোনো বিষয় আমাকে নিন্দা করার প্রবণতা আছে সমাজের কিছু মানুষের মধ্যে। প্রশ্ন হচ্ছে সরকারের যে কোনো কাজের সমালোচনা যদি আমাকে করা হয়, তাহলে কেন ভালো কাজের প্রশংসা, কোনো ভালো কাজের প্রশংসাও আমাকে কেন করা হয় না। এই যে রাষ্ট্রপতির কথা বলেছেন ইত্যাদি বলেছেন। এবং তিনি বলতে চাচ্ছেন যে এখানে রুলস অফ বিজনেস এর কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদের রুলস অফ বিজনেস অনুসারে এটাই বিধান, পৃথিবীর প্রায় সকল দেশে এটা হয়। রুলস অফ বিজনেস এর প্রসঙ্গে আমি আসছি। এবং সর্বশেষ তিনি বলছেন যে আমি জানি অপরের মুখ ম্লান করে দেওয়া ছাড়া প্রিয় স্বাদ নেই, এমন মানুষ আছে সমাজে। যারা এমন না তাদের কাছে অনুরোধ, কারো নিন্দা করার আগে একটু জেনে নিন আল্লাহ আছেন, সবাইকে একদিন জবাব দিতে হবে। মূলত এই যে আল্লাহ আছেন, এই যে জবাব দিতে হবে, এই প্রসঙ্গটা, এই লাইনটা পড়ার পরে আমি ভাবলাম যে আরে সর্বনাশ, আল্লাহ তো আছেই, তো জবাব তো দিতে হবে। তার আগে একটা ব্যাখ্যা অন্তত দেই যে আসিফ নজরুল সাহেব কি কারণে এত চেতলেন। তার আগে আমি আপনাকে একটু দেখাই যে আসিফ নজরুল যে রুলস অফ বিজনেস এর কথা বলছেন, এটা হচ্ছে সেই রুলস অফ বিজনেস। এবং এটা আমাদের এখানে এটা শিরোনাম হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস, স্কেজুয়াল 1 অফ দ্য রুলস অফ বিজনেস 1996। এটি রিভাইজড আপ টু ডিসেম্বর 2014। এটা হচ্ছে রুলস অফ বিজনেস। এটার আলোকে আসলে সব রকমের কোন মন্ত্রণালয়ের কি কাজ, তাদের দায়িত্ব বা ক্যাপাসিটি কতটুকু, সেটি নির্ধারণ করা হয়। এবং এই রুলস অফ বিজনেসের আলোকে
আওয়ামী লীগ আমলে একটি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হয়েছিল 2023 সালে। সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং মন্ত্রী পরিষদ সচিবের মধ্যে এটি স্বাক্ষরিত হয়। তো এইটিরই অর্থাৎ ইংরেজি যেটা আমরা দেখালাম বিজনেস অ্যালোকেশন অফ বিজনেস, তারই একটি জিস্ট নিয়ে আসলে এই চুক্তিটি হয় বা এই কার্যপরিধিটি নির্ধারিত হয়। এবং সেখানে আপনারা যদি দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই কার্যাবলী, আইন প্রণয়নের প্রস্তাব হতে উদ্ভূত সকল আইনি ও সাংবিধানিক প্রশ্নে ও উক্ত প্রস্তাবের সাথে সম্পর্কিত আন্তর্জাতিক আইনসমূহের ব্যাখ্যার ক্ষেত্রে সকল মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে পরামর্শ প্রদান, সকল প্রকার বিল, অধ্যাদেশ, সাংবিধানিক আদেশ, সংবিধিবদ্ধ আদেশ, বিধি, প্রবিধান, উপ আইন, রেজুলেশন প্রজ্ঞাপনের খসড়া প্রণয়ন, ভেটিং ও মতামত প্রদান। দর্শক লক্ষ্য রাখুন, আইনগত বাধ্যবাধকতা রয়েছে এরূপ প্রথা বা রীতি, আন্তর্জাতিক চুক্তি, এগ্রিমেন্ট, অঙ্গীকার, সমঝোতা স্মারক এবং অন্য যে কোনো আইনগত দলিলের খসড়া প্রণয়ন, ভেটিং ও মতামত প্রদান। জাস্ট এতটুকু পড়লেই আপনারা, আমি মনে করি যে আর পড়ার দরকার নেই। এই যে ভেটিং এবং মতামত প্রদান, ভেটিংটা হচ্ছে যে মূলত বাংলাদেশের অন্য যে আইন বা সংবিধান এর সঙ্গে এই মন্ত্রণালয়ের যে প্রণীত আইন, এটির মধ্যে কোনো সংঘর্ষ আছে কিনা, এটি মৌলিক অধিকারের পরিপন্থী কিনা, বা এটি অন্য কোনো আইনকে বাইপাস করছে কিনা, এটি অন্য কোনো আইনকে ওভারল্যাপ করছে কিনা, এই আইনের দ্বারা অন্য কোনো আইন ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, সেই বিষয়গুলো মূলত দেখা হয়। পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আইন মন্ত্রণালয় একটি ভেটিং করে, একটি মতামত দেয়। এই ভেটিং এর পাশাপাশি লিগ্যাল এবং কনস্টিটিউশনাল গ্রাউন্ডের পাশাপাশি আইন মন্ত্রণালয়ের অধিকার রয়েছে একটি মতামত দেয়া। তো ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ের দুটো অধ্যাদেশ নিয়ে আমি খুব তীব্র সমালোচনা করেছি। একটি অধ্যাদেশ হচ্ছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025। আমি এটি নিয়ে গত 29 মে একটি অনুষ্ঠান করেছিলাম, খুঁচিয়ে ঘা তৈরির চেষ্টা। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে আশা করতেছি। কমেন্ট বক্সটি আপনার, লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।